ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্ট বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। শুরুতেই ফুটবলের খবর। ঘরোয়া ফুটবলে ফিক্সিং কাণ্ড নিয়ন্ত্রিত হচ্ছে দেশের বাহির থেকে। অভিযোগ রয়েছে বিকাশ নামের এক নেপালি নাগরিক এই কাণ্ডের সাথে সরাসরিভাবে যুক্ত। একাধিক ফুটবলার যমুনা টেলিভিশন কাছে আসা অডিও বার্তা ও ম্যাচের ফুটেজ বিশ্লেষণে বেরিয়ে এসেছে সেই তথ্য। সন্দেহজনক ফুটবল খেলে এরই মধ্যে সংবাদে শিরোনাম হয়েছে প্রিমিয়ার লিগ ফুটবলে ৩ ক্লাব, যেখানে ঢাকা ওয়ান্ডারার্সের সাথে নাম এসেছে ফকিরের পুল ও চট্টগ্রাম আবাহনীর। তবে সন্দেহের তীরে একটু বেশি যেন বিদ্ধ ওয়ান্ডারার্স। খেলা চলাকালীন স্পট ফিক্সিংয়ের মতো ঘটনায় নাম উঠে এসেছে দলটির। অভিযোগ রয়েছে অফিসিয়ালদের ইশারায় বাধ্য করা হয় গোল হজম করতে। এ নিয়ে ক্লাবটির ডিফেন্ডার রাশেদ বিপ্লবের কথোপকথনের অডিও বার্তা এসেছে যমুনা টেলিভিশনের কাছে। এটা ২-৪ জন যেটি করতা সেই ডিজিটে দেয়, বাকি ডিজিটে কেউ দেয় না, বেতন দেয় না, কিচ্ছু দেয় না। এই বেতন দিলেও তো পোলা মানে মুখটা বন্ধ থাকে, কিচ্ছু দেয় না। মিয়া পুলিশের লোকে জিততেছিলাম না, লাস্টে 2 গোল খাইলাম না, দেওয়ার কথা 4 লাখ, প্লেয়ার আর বাকি টাকা বেতন বুতন দিব 2 লাখ টাকা দিছে মাত্র। 2 লাখের মধ্যে পাইছি 40,000। এই যে পোলান কত দিছি 20,000 করে টাকা দিছি। এখন মুখ বন্ধ করার লিগে যাতে কাউ মনে করে সিন্নি কম দিয়ে মানুষ বেশি যা খুশি থাক, বয় দেওয়ার জন লাগে 2,000 করে সব আখ করে চেয়েছে। ফেডারেশন কাপের ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে খেলার 84 মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে হেরে বসে ঢাকা ওয়ান্ডারার্স। বক্সে একাধিক ফুটবলারের অবস্থান থাকা সত্ত্বেও প্রতিপক্ষকে যেন গোলের আমন্ত্রণ জানায় ওয়ান্ডারার্স। তথ্য যাচাইয়ের জন্য যমুনা টিভি মাঠে নামলে চলে প্রতিবেদককে ম্যানেজ করার প্রয়াস। আরে ভাই, আমার সাংবাদিক না, কেউ খোঁজ খবর লাগবে না। সাংবাদিক আহে প্রায় আহে, কেউ না কেউ তো রিপোর্ট করবোই, এটাই তো নিয়ম। অন কি মানে যমুনা টিভির ওই লোক কি আমি গইতেলে গাড়াছাড়া করতেছে নাকি? আপনি শুভর একটা ফোন দেন। 2022 সালে ফিক্সিং কাণ্ডে জড়ানোর অভিযোগে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন রাশেদ বিপ্লব। নিষেধাজ্ঞা কাটিয়ে ফুটবলে ফিরে আবারও জড়িয়েছেন একই কাণ্ডে। অভিযোগ রয়েছে ওয়ান্ডারার্সের একাধিক ফুটবলারের জড়িত থাকার বিষয়টি। ঘটনার সত্যতা জানতে অধিনায়ক মোহাম্মদ ইমনকে ফোন দেওয়া হলেও কল কেটে দেন তিনি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আর দলীয় ম্যানেজার তৌহিদ হোসেন বাহিরে অবস্থানের কথা জানিয়ে পরে যোগাযোগ করার কথা জানান তিনি। দেশের ঘরোয়া ফুটবল ধ্বংসের মূল কলকাঠিতে অবশ্য নাড়ানো হচ্ছে দেশের বাইরে থেকে। একটি বেটিং সাইটের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করেন বিকাশ নামের এক নেপালি নাগরিক। অভিযোগ রয়েছে 2-3 গোলের বিনিময়ে 20 থেকে 25 লাখ টাকার লেনদেন হয় খেলাগুলোতে। এমন অনৈতিকতার সাথে আপোষ না করে ক্যাম্প ছেড়ে চলে যান ঢাকা ওয়ান্ডারার্সের গোলরক্ষক সুলতান আহমেদ। তাদের কোনো হেডেক নাই, তাদের হেডেক হচ্ছে ওই বাজে এইগুলার মধ্যে আর কি। আমি মনে করি ভাই, যেটা সত্যি কথা, মানে সবাই মনে হয় জড়িত আছে। যদি অনেস্ট হয় তাহলে সে আমার সাথে কথা বলে নিত যে সুলতান প্র্যাকটিসে তো তুমি ভালো করো, আর আমরা চাই তুমি খেলো। যদিও ঢাকা ওয়ান্ডারার্সের পক্ষ থেকে জানানো হয় কোনো ধরনের ফিক্সিং কিংবা স্পট ফিক্সিং এর সঙ্গে যুক্ত নয় ক্লাবটি। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির আওতায় আনার কথা জানায় তারা। যদি এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারে বা প্রমাণিত হয়, আমরা সাংগঠনিকভাবে অবশ্যই কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেব। দেশের ঘরোয়া ফুটবলে নিয়মিতভাবে বাড়ছে ফিক্সিং এর মতন ঘটনা। বিপিএল কিংবা ফেডারেশন কাপের মতো টুর্নামেন্টও পাচ্ছে না রেহাই। দৃষ্টান্তমূলক শাস্তি না থাকায় ঘুরে ফিরে আসছে এমন ঘটনা। তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, ম্যাচ পাতানোর ছায়াতল থেকে বের হতে পারবে কি দেশের ফুটবল? নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, আর এই নিয়ে কথা বলতে বাংলা মোটর স্টুডিও থেকে যুক্ত হচ্ছে নাসিফ শুভ। শুভ, কিভাবে এই ম্যাচ পাতানো হতো? ক্লাবগুলোর খরচ বহন করে জুয়ারিরা কিভাবে সব নিয়ন্ত্রণ করত? বলছিলেন যে দল গোছানোর যে বিষয়টি, তো যে তথ্যগুলো আসলে যমুনা টেলিভিশনের হাতে এসেছে সেগুলো পর্যালোচনা করলে যদি দেখা যায় যে নতুন যে দুটি দল আর কি এবার অন্তর্ভুক্ত হয়েছে বিপিএল, তো তাদেরকে সেভাবে করে আর কি বলা হতো যে 20 থেকে 25 লাখ টাকার একটা বিষয় আর কি তাদেরকে বেঁধে দেওয়া হতো যে এই টাকার ভিতরে দল গোছাতে, এবং সেই সঙ্গে তাদেরকেও বলা হতো যে ফুটবলারগুলো মানে যারা বেসিক্যালি এগুলোর সাথে যুক্ত থাকবেন, তো কে কে থাকবেন বা কারা খেলবেন, তো সেই বিষয়গুলোকে আসলে আগে থেকেই আসলে মার্ক করে রাখা হতো।
এবং সেই সঙ্গে আরেকটি যেটি প্রশ্নবিদ্ধ যে বিষয়টি দেখা গেছে যে গতবারও আমরা দেখেছি গত 2 বছর আগে রাশেদ নামে যে ডিফেন্ডারের কথা বলা হচ্ছে এখানে, তো তিনি কিন্তু নিষিদ্ধ ছিলেন এবং সেই নিষেধাজ্ঞা কাটিয়ে কিন্তু তিনি কিন্তু ফিরেছেন এবং সেই সঙ্গে কিন্তু আবারও একইভাবে কিন্তু সেই স্পট ফিক্সিং এর কাণ্ডে কিন্তু আবারও জড়িয়ে গেছেন এবং যে বিষয়টি দেখা যাচ্ছে যে এখন প্রত্যেকটা ম্যাচ কিন্তু লাইভ হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু প্রত্যেকটা পর্যালোচনাও হচ্ছে প্রত্যেকটা ম্যাচের। তো সেইখান থেকে আসলে এই ধরনের ঘটনা অবশ্যই দুঃখজনক এবং যে গোলগুলো হয়েছে সেগুলো যদি ক্লিয়ারলি যদি দেখা যায় যে রীতিমতো হচ্ছে কি তারা ছেড়ে দিচ্ছে, অর্থাৎ যখন ভিতরে আসছেন প্রতিপক্ষের ফুটবলাররা, তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে বাধা দেওয়ার বদলে উল্টা আসলে বার পোস্টটা কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং অনায়াসে কিন্তু তারা গোলগুলো পেয়ে যাচ্ছেন। তো এই বিষয়টি নিয়েও কিন্তু এফসিও কিন্তু তাদেরকে চিঠি পাঠিয়েছে ক্লাবগুলোতে এবং সেখান থেকে আসলে তারাও কিন্তু উদ্বিগ্ন প্রকাশ করেছে এবং সেই সঙ্গে কিন্তু জানতে চেয়েছে আসলে এইগুলোর কারণটা কি এবং যে সাইটগুলোর কথা বলা হচ্ছে অর্থাৎ বিভিন্ন বেটিং সাইটগুলো কিন্তু এগুলোর সাথে আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবে কিন্তু জড়িত। সেখান থেকে আসলে দেখা যাচ্ছে যে তারা এখানে যার ক্লাবগুলো যেগুলো আছে সেগুলোর সাথেও কিন্তু তাদের যোগাযোগ কিন্তু আছে বেটিং সাইটগুলোর। ফিক্সিং এর বিষয়টা একদমই মাঠে ধরা পড়ছে। আপনার প্রতিবেদনে আমরা দেখলাম যে একজন নেপালি নাগরিককে নিয়ে কথা বলছিলেন, তার ভূমিকাটা আসলে এই ক্ষেত্রে কি একটু জানাবেন? নেপালি যে নাগরিকটির কথা আমাদের প্রতিবেদনে উঠে এসেছে, তিন নাম হচ্ছে বিকাশ, তিনি নেপালি একজন নাগরিক এবং সেই সাথে কিন্তু এখানে বেশ কয়েকটি যে সাইটগুলো রয়েছে বেটিং সাইট, তো সেই সাইটেও কিন্তু তার অবাধ পদচারণা রয়েছে। দেখা যাচ্ছে যে তিনি সেই সাইটগুলোতে আসলে অনেক ক্ষেত্রেই তিনি বাংলাদেশে যে লিগগুলো হয় সেই জায়গাগুলোতে কিন্তু তিনি ভালোভাবে নিয়ন্ত্রণ করেন এবং তিনি কিন্তু দেখা যাচ্ছে যে যারা আছে বাজিকর যারা আছেন তারা কিন্তু সরাসরি এখানে কিন্তু টাকাটা ইনভেস্ট করতে পারেন না, তো সেখানে কিন্তু তার সঙ্গে কিন্তু একটা সখ্যতা বা যোগাযোগ কিন্তু রয়েছে এবং তার মাধ্যমে কিন্তু অর্থাৎ বিকাশ যে তিনি কিন্তু আসলে ক্লাব এবং সাইটগুলো বেটিং সাইট, তো এই দুইটা জায়গার কিন্তু মধ্যবর্তী ব্যক্তি হিসেবে কিন্তু কাজ করেছেন, অর্থাৎ সেখান থেকে ক্লাবের যারা অফিসিয়াল আছেন তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং কখন গোলটি হবে সেই জায়গাগুলোতেও কিন্তু তিনি আসলে নির্ধারণ করে দিতেন এবং অফিসিয়ালরা কিন্তু সেই মেসেজটা কিন্তু তাদেরকে সেভাবেই কিন্তু পৌঁছে দিত। মঞ্জুরি, নিঃসন্দেহে ফিক্সিং ইস্যুটা হয়তো বা দেশের ফুটবলের জন্য অনেক বড় হুমকি, কিন্তু বারবার ঘরোয়া ফুটবলে যে এই ফিক্সিং ইস্যুটা আসছে, বাফুফে এই নিয়ে আসলে কি বলছে? কারোর প্রতিক্রিয়া কি আপনি জানতে পেরেছেন? বাফুফে বিষয়টি নিয়ে আসলে এখনো পুরোপুরি আমাদেরকে কোনো কিছু জানেনি, কেননা এর মধ্যে কিন্তু বাফুফে কিন্তু চিঠি পেয়েছে এবং সেই সঙ্গে কিন্তু বাফুফে কিন্তু অভিহিত করেছে ক্লাবগুলোকে, তো সেই ক্লাবগুলো কিন্তু বাফুফেকে তাদের কারণ দর্শানোর যে নোটিশগুলো রয়েছে সেগুলো দিয়েছে এবং ইতোমধ্যে বাফুফে কিন্তু তাদের মিটিংয়ে এগুলো নিয়ে আলোচনা করেছে এবং পরবর্তীতে আরও একটি মিটিং হওয়ার সামনে কথা রয়েছে, তো সেখান থেকে হয়তো তারা তাদের সর্বোচ্চ যে চিন্তা ভাবনা আছে সেটি হয়তো প্রকাশ করবেন। তবে এই বিষয়ে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে, জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে আরও সতর্ক হওয়ার আহ্বান করেছে এবং সেই সঙ্গে এইসব ফিক্সিং এবং সেই সাথে জড়িত যে ব্যক্তিরা আছে সেই সঙ্গে ফুটবলার সহ ক্লাব অফিসিয়াল, তো সকলের বিষয় আসলে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু পর্যালোচনা করার তাগিদ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। শুভ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে অনেকগুলো তথ্য দিয়ে সহযোগিতা করলেন। হোপফুলি এই ইস্যুটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাক এবং আমাদের দেশের ফুটবলে এগিয়ে যাক। থ্যাংক ইউ। বিপিএলের শেষ ওভারের রাজা মোহাম্মদ সাইফুদ্দিন, এটি শুধু মুখের কথা নয়, যার প্রমাণ মেলে পরিসংখ্যানেও। বিপিএলে শেষ ওভারে মোট 100 রান করা ব্যাটারদের মধ্যে স্ট্রাইক রেট সবচেয়ে বেশি ফেনীর এই ক্রিকেটারের। ঈর্ষণীয় 250 স্ট্রাইক রেটে সাইফুদ্দিন পেছনে ফেলেছেন মাহমুদুল্লাহ, শোয়েব মালিক ও থিসারা পেরেরাদের মতো ব্যাটারদের। টি-20 ক্রিকেটে অনেক রেকর্ড হয়, রেকর্ড গড়ে আবার রেকর্ড ভাঙে, তবে ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে মোহাম্মদ সাইফুদ্দিন নিজেকে খানিকটা দুর্ভাগা ভাবতেই পারেন। শুধুমাত্র বিপিএলের মঞ্চ না, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ যেটা আমাদের একমাত্র লিস্টেড টুর্নামেন্ট, সেখানেও খুব বেশি ব্যাটিং করার সুযোগ তার হয় না। তবে গেল 2 আসরের বিপিএল যদি আমরা একটু পর্যালোচনা করতে চাই, তাহলে 16 থেকে 20 নম্বর ওভারের সময়টাতে এই টাইমলাইনটাতে 200 স্ট্রাইক রেটের ওপরে ব্যাটিং করে গেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। বেশ কিছু ম্যাচ উইনিং নকও তিনি খেলেছেন, হ্যান্ডি কন্ট্রিবিউশন করেছেন। কিন্তু এমন টিমে তিনি সবসময় খেলেন যেখানে ব্যাটিংয়ের কম্বিনেশন ওয়াইজ তার জন্য আসলে বরাদ্দ থাকে 2 ওভার কিংবা 1 ওভার বা খুব বেশি সময় বা সুযোগটা তিনি পান না, এবং সেটা শুধুমাত্র বিপিএলের মঞ্চে না, সেটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মঞ্চ চিন্তা করলেও ব্যাপারটা কিন্তু সেরকম থাকে। এই সব কিছুর ভিড়ে মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু একটা রেকর্ড স্থাপন করেছেন বিপিএলের মঞ্চে শেষ ওভারের রেকর্ড।
শেষ ওভারের ব্যাটিংয়ে 100 রান করেছেন এখন পর্যন্ত সাইফুদ্দিন সহ 6 জন ব্যাটার, যাদের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিনের স্ট্রাইক রেটটা সবচেয়ে বেশি শেষ ওভারে। আমরা একটু নামগুলো একে একে বলতে চাই। মোহাম্মদ সাইফুদ্দিন সেক্ষেত্রে শীর্ষ স্ট্রাইক রেট তিনি আছেন, তবে সাইফুদ্দিন ব্যতীত সেই জায়গাটাতে নুরুল হাসান সোহান আছেন, জাকের আলী অনিক আছেন, আমরা দেখতে পেয়েছি শোয়েব মালিক আছেন, থিসারা পেরেরা আছেন এবং সেই জায়গাটায় মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদও আছেন। তবে আমরা যদি স্ট্রাইক রেটের জায়গাটা পর্যালোচনা করতে চাই তাহলে এই স্ট্যাটিস্টিক্যাল জায়গাটাতে সবার আগে এগিয়ে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। শেষ ওভারের ব্যাটিংয়ে কমপক্ষে 100 রান করেছেন এরকম ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটটা সাইফুদ্দিনের এবং সেটা 250। এরপরেই আছেন মাহমুদুল্লাহ রিয়াদ 236.36, শোয়েব মালিক 228.88 নিয়ে তৃতীয় অবস্থানে, জাকের আলী অনিক 212 স্ট্রাইক রেট, নুরুল হাসান সোহান 211.32, থিসারা পেরেরা 190.90। অর্থাৎ এই জায়গাটায় একটা বিষয় স্পষ্টভাবে প্রতীয়মান যে সাইফুদ্দিন শেষ ওভারের কন্ট্রিবিউশনটা বেশ ভালো মতো করেছেন। তবে তাকে দুর্ভাগ্যে বলতেই হবে, কারণ ব্যাটিং করার খুব বেশি অপরচুনিটি তিনি পান না। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটা আফসোসও ঝেড়েছেন, তিনি বলেছেন যে সবসময় তার স্বপ্ন ছিল ব্যাটিং অলরাউন্ডার হওয়া, কিন্তু নিয়তি তাকে বোলিং অলরাউন্ডার বানিয়ে দিয়েছে। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। প্রয়াত দাবারু জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ারের পাশে দাঁড়ালো এবার বিসিবি। আন্তর্জাতিক দাবার যাত্রা সহজ করতে 15,80,000 টাকা সাহায্য করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে আর্থিক সংকটে থাকা জিয়ার পরিবার নিয়ে রিপোর্ট প্রচার করেছিল যমুনা টেলিভিশন, যা দেখে এগিয়ে আসেন তামিম ইকবাল ও ক্রীড়া উপদেষ্টা। যে দাবা ছিল ধ্যানজ্ঞান, সেই দাবার কোর্টেই না ফেরার দেশে পাড়ি জমান দেশের দাবাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কারিগর জিয়াউর রহমান। 2002 সালে নিয়াজ মোর্শেদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছিলেন তিনি। হুট করে এই দাবারুর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশের দাবা অঙ্গনে। ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে বড় শূন্যতা, আর তার পরিবারের জীবনে এনেছে নতুন চ্যালেঞ্জ। দাবারুর আকস্মিক মৃত্যুতে অথই সাগরে পড়ে তার একমাত্র সন্তান তাহসিন তাজওয়ার এবং স্ত্রী লাবণ্য। ক্রীড়াঙ্গনের অনেকেই আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কাউকেই পাশে পায়নি জিয়ার পরিবার। যমুনা টেলিভিশনের রিপোর্টের পর সাহায্যের হাত বাড়ান দেশ সেরা ওপেনার তামিম ইকবাল, সেই সাথে ক্রীড়া উপদেষ্টাও। এই ওপেনারের পাশাপাশি তাজওয়ার ও তার মায়ের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। জিয়ার একমাত্র সন্তান তাহসিনকেও খেলার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করার আশ্বাস দেয় বাংলাদেশ ক্রিকেট অভিভাবক সংস্থা। সেই কথা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রয়াত দাবারু জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ারের আন্তর্জাতিক দাবার যাত্রা সহজ করতে পাশে দাঁড়িয়েছে বিসিবি। যমুনা টেলিভিশনের রিপোর্টের পর তাহসিনকে 15,80,000 টাকা সাহায্য করেছে বিসিবি। চলতি বছর মন্টেনেগ্রোর পেট্রোভেচে বিশ্ব জুনিয়র অনূর্ধ্ব 20 দাবায় অংশ নেবেন তাহসিন। এরপর শ্রীলঙ্কায় যাবেন এশিয়ান আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে। গ্র্যান্ড মাস্টার ও আন্তর্জাতিক মাস্টার আসর খেলতে হাঙ্গেরিও যাওয়ার কথা তার। তাহসিন যেন আসন্ন দাবার আসরগুলোতে অংশ নিতে পারে, এজন্য ভ্রমণ খরচ হিসেবে তাকে এই অর্থ দিচ্ছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। বাবার পদচিহ্নকে অনুসরণ করে প্রয়াত জিয়াউর রহমানের নাম আরও উজ্জ্বল করতে তাজওয়ারের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেই সাথে তাহসিনের এই যাত্রার অংশীদার হতে পারা গর্বের বলে জানিয়েছে বিসিবি। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। স্পোর্টস লাইভের শুভ হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে টিউনড। আগামী ফেব্রুয়ারি মার্চে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। 26 ফেব্রুয়ারি প্রথম ও 2 মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে সাবিনা ঋতুপর্ণারা। এই দুই ম্যাচের মধ্যে প্রথমটি ফিফা উইন্ডোতে হলেও পরেরটি প্রস্তুতি ম্যাচ হিসেবে খেলা হবে বলে জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ক্যাম্প শুরু হলেও ফুটবলারদের বেতন নিয়ে নতুন চুক্তি হবে কিনা সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানাননি তিনি। বলেন বাফুফের সভাপতি দেশে ফিরলে নেওয়া হবে সিদ্ধান্ত। এদিকে ছুটি কাটিয়ে সোমবার দেশে ফিরেছেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। নানা জটিলতার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। বিসিবির সাথে ক্লাবগুলোর সমঝোতা শেষে 30 জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্টটি। মঙ্গলবার হবে ট্রফি উন্মোচন, এরপর বৃহস্পতিবার মাঠে গড়াবে প্রথম ম্যাচ। পরবর্তীতে ফেব্রুয়ারির শেষে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর এবারের আসর। সোমবার বিসিবিতে ক্লাব ও সিসিডিএম এর বৈঠক শেষে আসে এই সিদ্ধান্ত। এর আগে বিসিবির গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবনা বাতিল ও সংশোধনী কমিটি প্রত্যাহার চেয়ে মাঠে না নামার ঘোষণা দিয়েছিল ঢাকার ক্লাবগুলো। তাতেই আটকে ছিল প্রথম বিভাগ ক্রিকেট লিগের ভাগ্য। বিসিবির সভায় সেই ইস্যু সমাধান হলে মাঠে ফিরতে রাজি হয় ক্লাবগুলো। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে 10 উইকেট নিয়ে রেকর্ড গড়লেন 38 বছর বয়সী স্পিনার নোমান আলী। ভেঙেছেন স্বদেশি সাইদ আজমের
রেকর্ড, কিন্তু বিশ্ব রেকর্ডে ৪৯ বছর বয়সে ১৯৩১ সালে ১০ উইকেট নেয়ার রেকর্ড একান্ত নিজের করে রেখেছেন অস্ট্রেলিয়ান স্পিনার বার্ট আয়রনমঙ্গার। বেশি বয়সে আর কারা নিয়েছেন টেস্টে ১০ উইকেট, থাকছে বিস্তারিত। বয়স কেবলই একটি সংখ্যা, সেটি আরও একবার প্রমাণ করলেন পাকিস্তানের স্পিনার নোমান আলী। ৩৮ বছর বয়সে এসেও টেস্টে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন এই বোলার। ভেঙেছেন নিজের গড়ার রেকর্ডও। মুলতান টেস্টেই নিজের জাত চেনালেন আর জানান দিলেন তিনি ফুরিয়ে যাননি। নিজেকে ভেঙে আবার নতুন করে মাঠে নেমেছিলেন ২০২৪ সালের অক্টোবরে। দীর্ঘ ১৫ মাস পর খেলতে নেমেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ম্যাচে তুলে নেন ১১ উইকেট। একই সাথে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে বনেদি ফরম্যাটে ১০ উইকেট নেয়ার রেকর্ড গড়েছিলেন নোমান। সে সময় তার বয়স ছিল ৩৮ বছর ৮ দিন। এবার উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই আবারও হলো ঘটনার পুনরাবৃত্তি। ৩৮ বছর ১১০ দিন বয়সে শিকার করেন ১০ উইকেট। প্রথম ইনিংসে ৬ ও পরের ইনিংসে নেন ৪ উইকেট। এখন পর্যন্ত মোট ৩টি ম্যাচ খেলেছেন মুলতানে, যার মধ্যে ২টি সিরিজের দ্বিতীয় টেস্ট। পাকিস্তানের টেস্ট ইতিহাসে নোমানের আগে এই রেকর্ডের ভাগিদার ছিলেন সাঈদ আজমল। ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১১ উইকেট নিয়েছিলেন তিনি, যে টেস্টে তার বয়স ছিল ৩৫ বছর ৮ দিন। পাকিস্তানে বেশি বয়সে ১০ উইকেট নেয়ার রেকর্ড গড়লেও বিশ্ব ক্রিকেটের এই রেকর্ড এখনও ধরাছোঁয়ার বাইরে নোমানের, যেই তালিকায় নোমানের অবস্থান ২৩ নম্বরে। এই তালিকায় ১৯৩১ সাল থেকে সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার বার্ট আয়রনমঙ্গার। ৪৯ বছর ৩১১ দিন বয়সে ১০ উইকেট নেয়ার রেকর্ড করেছিলেন এই সাবেক। মজার বিষয়, এই তালিকার ২ নম্বরেও আছে তারই নাম। ৪৮ বছর ৩১২ দিনের মাথায় উইন্ডিজের বিপক্ষে গড়েছিলেন এই কীর্তি। তালিকার ৩, ৪ ও ৫ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিম্যাট। ১ বছরের মধ্যেই ৩ বার ১০ উইকেট নিয়ে করেছিলেন হ্যাট্রিক। ৪৪ বছর ৭ দিনে প্রথম, ৪৪ বছর ৫২ দিনে দ্বিতীয় আর ৪৪ বছর ৬৫ দিনে তৃতীয় কীর্তি গড়েন তিনি। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।